রোজ বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। এই মুহূর্তের বাছাই করা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সরাসরি পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। ন্যূনতম 5 একর জমি থাকলে ইচ্ছুক উদ্যোগপতিকে এবার শিল্প তালুক গড়ার ছাড়পত্র দেবে রাজ্য সরকার। বড় ঘোষণা নবান্নের। কলকাতা পুরসভা 2-24 পরগনা হাওড়ায় ন্যূনতম 5 একর জমি থাকলেই এবার ইচ্ছুক উদ্যোগপতিকে শিল্প তালুক গড়ার ছাড়পত্র দেবে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত সেই জমির ন্যূনতম পরিমাণ ছিল 20 একর। বেসরকারি শিল্প তালুকের পুরনো নীতি সংশোধন করে সোমবার রাজ্য মন্ত্রিসভা এই নতুন নীতিতে ছাড়পত্র দিয়েছে। শিল্প এবং কর্মসংস্থানকে যে পাখির যোগ করা হবে তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেটা স্পষ্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি শিল্প তালুকের নীতিতে বেশ কিছু সংশোধন করল রাজ্য। নতুন নীতিতে জমির ন্যূনতম সীমা শিথিল করার পাশাপাশি যুক্ত করা হয়েছে শিল্প সংক্রান্ত অতিরিক্ত কিছু গতিবিধিও। সর্বোপরি পুরনো নীতিতে বিনিয়োগকারীদের যে ছাড়ের সুবিধা ছিল তা আরও বেশ কিছুটা সরলীকরণ করল রাজ্য সরকার। প্রশাসনিক কর্তাদের আশা এতে বিনিয়োগে উৎসাহ বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগও। 2014 সালে বেসরকারি শিল্প তালুকের জন্য নীতি তৈরি করেছিল রাজ্য। কলকাতা পুরসভা 2-24 পরগনা হাওড়ায় জমি পরিমাণ ন্যূনতম 20 একর হলে তবেই বেসরকারি কোনো উদ্যোগপতিকে শিল্প তালুক তৈরির অনুমোদন দেওয়া হতো। নতুন নীতিতে জমির সেই পরিমাণকে শিথিল করে মাত্র 5 একর করা হলো। দেশবাসীকে হিন্দি দিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিন্দিকে রাজভাষা আখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দি দিবসে হিন্দিভাষীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, হিন্দি দিবস উপলক্ষে সকল দেশবাসী হিন্দি ভাষার বিকাশে যাদের অবদান আছে সেই সকল ভাষাবিদকে শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিজে যে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন সেই ভবানীপুরে প্রচুর হিন্দিভাষীর মানুষের বাস। হিন্দিভাষীদের ভোটকে টার্গেট করেই সম্ভবত প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। পাল্টা মুখ্যমন্ত্রীও বাড়তি গুরুত্ব দিচ্ছেন হিন্দিভাষীদের। চলতি সপ্তাহেই দলের হিন্দিভাষী কর্মীদের সঙ্গে আলাদা করে বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। যদিও হিন্দি দিবসে মুখ্যমন্ত্রীর টুইট সম্পূর্ণই অরাজনৈতিক। আসলে নিজের ভাষা বাংলাকে প্রাধান্য দিলেও অন্যান্য ভাষার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এখন হিন্দি আগ্রাসন নিয়ে যতই আলোচনা হোক, মুখ্যমন্ত্রী কিন্তু হিন্দি ভাষার প্রতি বরাবরই সম্মান প্রদর্শন করে আসছেন। ব্যতিক্রম হয়নি এবারও। মমতার পাশাপাশি হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার টুইট, আপনাদের সকলকে হিন্দি দিবসের অনেক শুভেচ্ছা। হিন্দিকে সক্ষম শক্তিশালী ভাষা হিসেবে তুলে ধরার জন্য আলাদা আলাদা এলাকার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আপনাদের চেষ্টাতেই হিন্দি আজ বিশ্বের মঞ্চে আরও বেশি করে প্রতিষ্ঠা পাচ্ছে জানিয়েছেন টুইট করে প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার হিন্দিকে রাজভাষা বলে উল্লেখ করেছেন। দেশবাসীর উদ্দেশ্যে তার অনুরোধ, নিজের মাতৃভাষার পাশাপাশি রাজা হিন্দির ব্যবহার বাড়ানোর সংকল্প করুন। মাতৃভাষা এবং রাজভাষার সম্বন্ধেই ভারতের উন্নতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দি এবং সমস্ত ভাষার সমান্তরাল উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 22শে সেপ্টেম্বর অভিষেকের মিছিলের অনুমতি চাইল আরও একবার তৃণমূল। ত্রিপুরা সরকারের কাছে ত্রিপুরা পুলিশকে পাঠানো হলো তৃতীয় চিঠি। আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশকে ফের চিঠি দিল তৃণমূল। এর আগে দুবার মিছিলের অনুমতি চেয়েও মেলেনি। তৃতীয়বার 22 সেপ্টেম্বর আগরতলায় মিছিল করার অনুমতি চেয়ে চিঠি দিল এবার ত্রিপুরা তৃণমূল। প্রথমে ঠিক ছিল 15ই সেপ্টেম্বর বুধবার আগরতলায় পদযাত্রায় হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ত্রিপুরা পুলিশ জানায় আগেই অন্য একটি রাজনৈতিক দলকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে, ফলে বাতিল করতে হয় বুধবারের কর্মসূচি। তৃণমূলের তরফ থেকে তারপর 16ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার মিছিলের অনুমতি চাওয়া হয়, কিন্তু শুক্রবার বিশ্বকর্মা পুজোর কারণে বৃহস্পতিবার নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যা হতে পারে। এই কারণে অনুমতি দেওয়া যাবে না বলে জানায় ত্রিপুরা প্রশাসন। শেষ পর্যন্ত পদযাত্রার জন্য 22শে সেপ্টেম্বরের দিন ধার্য করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেই অনুযায়ী ত্রিপুরা পুলিশকে আবারও পাঠালো চিঠি তৃণমূল। 21শে সেপ্টেম্বর ইডি দিল্লিতে তলব করেছে অভিষেককে। তারপরের দিনেই অভিষেককে সামনে রেখে আগরতলায় পদযাত্রা করতে চায় তৃণমূল, কিন্তু পুলিশের অনুমতি মিলবে কি, প্রশ্নের উত্তর খুঁজছেন তৃণমূলের ত্রিপুরার নেতারা। বলদ কিংবা মোষ এবং মেয়েরা সুরক্ষিত উত্তরপ্রদেশে, বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
নারী নিরাপত্তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার রাগ টাক না করে তিনি জানিয়ে দিলেন বলদ কিংবা মোষ এবং মেয়েরা সুরক্ষিত উত্তরপ্রদেশে। তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, নারী নিরাপত্তার সাথে বলদ বা মোষের কি সম্পর্ক? একদিকে যখন আদিত্যনাথের আব্বাজান মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়েছে, গোটা দেশ থেকে তার মন্তব্যের বিরোধিতা করা হচ্ছে, সেই পরিস্থিতিতে আবার এক নতুন বিতর্কের জন্ম দিলেন যোগী আদিত্যনাথ। তার আমলে নারীরা কতটা সুরক্ষিত তা বোঝাতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নারীদের সাথে জুড়ে দিলেন গরু মোষের নাম। সোমবার লখনৌয়ে রাজ্য বিজেপির সদর দপ্তরে নিজের শাসনকালের ভূয়সী প্রশংসা করেন যোগী। তিনি জানিয়ে দেন তার আমলের আগে উত্তরপ্রদেশের মহিলা বলদ আর মোষদের কোনো সুরক্ষাই ছিল না। তিনি দায়িত্বভার হাতে নেওয়ার পর থেকেই সবাই নাকি সুরক্ষা পাচ্ছে। যোগীর কথা, এর আগে আমাদের মা বোনেরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকি কোনো গরুর গাড়ি যদিও পশ্চিম উত্তরপ্রদেশে যেত, তাহলে বলদ কিংবা মোষেরাও নিরাপদে থাকতো না। এখানেই নাম থেমে যোগী আদিত্যনাথ আরও বলেন, বলদ কিংবা মোষ এবং মেয়েরা সুরক্ষিত বর্তমানে উত্তরপ্রদেশে আমার আমলে। তার কথায় বলদ, ষাঁড় কিংবা মহিলা কাউকেই জোর করে কেউ তুলে নিয়ে যেতে পারে না। এখন উপনির্বাচন সহ রাজ্যের 3 বিধানসভা আসনে ভোট। রাজ্যে আসছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, পাশাপাশি ভোট হবে মুর্শিদাবাদের 2 কেন্দ্র, শামশেরগঞ্জ, জঙ্গিপুরে। এই 3 কেন্দ্রের ভোট কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে। সেটা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। 3 কেন্দ্রেই ভোট হবে 30শে সেপ্টেম্বর। আর তার আগে রাজ্যে আসছে মোট 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনী কেন্দ্রগুলোতে মোতায়েন করা হবে তাদের। কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তার জন্য মোতায়েন করা ওই 15 কোম্পানি বাহিনীর মধ্যে থাকছে 7 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি বিএসএফ, এসএসবির 2 কোম্পানি এবং সিআইএসএফ এবং আইটিবিপির 1 কোম্পানি করে বাহিনী। আপাতত এই বিন্যাসেই ভাবা হয়েছে, তবে প্রয়োজনে তা অদল বদল করা হতে পারে, অথবা প্রয়োজনে আরও বাড়তি সংখ্যক বাহিনী আনা হতে পারে রাজ্যে ভোট পরিচালনার জন্য। 3 কেন্দ্রের ভোটে যাতে এতটুকুও গোলমাল না হয় সেদিকে কড়া নজর কমিশনের। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলোতে ভোটের কয়েকদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ, এরিয়া ডমিনেশনের কাজ করবেন। সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের ভোটদানে সাহায্য করবেন তারা। কোয়াড শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 24শে সেপ্টেম্বর বৈঠকে বসতে চলেছে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলো। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকের আয়োজন করেছেন। কোয়াড গঠন হওয়ার পর থেকে ভার্চুয়াল বৈঠক হচ্ছিল সদস্য দেশগুলোর মধ্যে। এবার রাষ্ট্রপ্রধানেরা সরাসরি সাক্ষাৎ করবেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। সেই বৈঠকেই এবার সরাসরি হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র মারফত এমনটাই জানানো হয়েছে। বৈঠকে হাজির থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ওই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার অগ্রগতি সামনাসামনি উপস্থিত হয়ে পর্যালোচনা এবং পরবর্তী লক্ষ্য স্থির করা। 24শে সেপ্টেম্বর কোয়াড শীর্ষ বৈঠকের পরের দিন অর্থাৎ 25শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় বক্তব্য রাখবেন মোদী। সেখানে বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি এবং তালিবানের ক্ষমতাকে ব্যবহার করে অন্য জঙ্গি গোষ্ঠীগুলো যেভাবে সক্রিয় হয়ে উঠছে এবং তার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষভাবে ভারতের নিরাপত্তা নিয়ে যে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউস সূত্রে খবর, এই বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা, কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য পারস্পরিক সহযোগিতা, পরিবেশ সম্পর্কে আলোচনা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই চীনের আগ্রাসী নীতির বিরোধিতা করে আসছে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত। যেভাবে এই অঞ্চলে প্রাধান্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে চীন, তাতে বাকি দেশগুলোর বাণিজ্য নীতি প্রভাবিত হচ্ছে। এমনকি চীনের এই তৎপরতায় ওই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা নিয়েও একটা শঙ্কা মেঘ তৈরি হয়েছে। দক্ষিণ চীন সাগরের প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করছে চীন। এই সমস্ত বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। শুধু তাই নয়, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনামে সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেনাঘাঁটি তৈরি করছে চীন, যা খুবই উদ্বেগজনক বলে মনে করছে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলো। এই সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করেই 2017-এ গড়ে তোলা হয় কোয়াড। এবার কিন্তু সেই বৈঠক হচ্ছে আমেরিকায়।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করতে এবার মিলতে পারে 3 গুণ বেশি টাকা। বাড়ি তৈরি করার জন্য মিলবে এবার 4 লক্ষের কাছাকাছি টাকা। বিস্তারিত জানাবো আপনাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে সুবিধাভোগীদের জন্য ভালো খবর, বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা মোটা অংশের ভর্তুকি দেয় মোদী সরকার। এই যোজনার মাধ্যমে সেই সুবিধা পাওয়া যায়, বহু মানুষ এই যোজনার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির ক্ষেত্রে 4 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হলো। এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে বাড়ি তৈরির খরচ, ফলে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানোর কথা বলা হয়েছে সেই প্রস্তাবে। তবে সরকার যদি এই প্রস্তাব মেনে নেয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আগের থেকে এবার 3 গুণ অধিক টাকা বাড়ি তৈরি করার জন্য পাবেন সাধারণ মানুষ। কি বলা হয়েছে প্রস্তাবে, বিস্তারিত জানব। ঝাড়খণ্ড বিধানসভার এস্টিমেটস কমিটি সে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর ক্ষেত্রে 4 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রেখেছে। কমিটির সভাপতি অধিবেশনের শেষ দিনে কমিটির বৈঠক ডাকেন, সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বিধায়ক জানান, এই মুহূর্তে সমস্ত জিনিসের এক ধাক্কাতে অনেকটাই দাম বেড়ে গিয়েছে। ইট থেকে বালি, সিমেন্ট, এমনকি দড়ি কেনার খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এই অবস্থাতে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তৈরি হওয়া বাড়িগুলো তৈরির খরচ অনেক বেড়ে গিয়েছে, তাই বাড়ি তৈরির ভর্তুকি সরকারকে বাড়াতে হবে। প্রসঙ্গত, ঘর বানানোর জন্য দেওয়া হয় 1,20,000 টাকা, সেটা বাড়িয়ে 4 লক্ষ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এতে খুব ভালোভাবে একটা ঘর তৈরি করতে পারবেন সাধারণ মানুষ, যাদের মাথার উপরে ছাদ নেই। শুধু তাই নয়, এই স্কিমের মাধ্যমে উপকৃত হতে আরও মানুষ এগিয়ে আসবে বলে দাবি। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখনও প্রস্তাব হিসেবে বিষয়টিকে সামনে রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন, বর্তমানে প্রত্যেকটি জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, তাই বাড়ি তৈরি করার জন্য মাত্র 1 লক্ষ টাকা কিন্তু পর্যাপ্ত হচ্ছে না। সেজন্য এই প্রস্তাব রাখা হয়েছে। আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদেরকে। 40% কর দিয়ে সম্পত্তি করেছি, 70% ভোট পড়লেই জিতবো আমি, খোঁজা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। ভবানীপুর জুড়ে বইতে শুরু করেছে ভোটের উষ্ণ হাওয়া। জোর প্রচারে নেমেছে যুথান 2 শিবির, তৃণমূল এবং বিজেপি। মঙ্গলবার সকালে বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই গোপালনগর মোড়া থেকে প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পাল্টা প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিমও। সোমবার ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন 74 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান তিনি। তার কথায়, আমি এই মাটির মেয়ে, শুধু মা মাটি মানুষের কথা মুখে বললে হয় না, মানুষের পাশে থাকতে হয়। কটাক্ষ করে তিনি আরও বলেন, যে সরকার মায়ের কোল খালি করে দেয় তারা মানুষের পাশে কিভাবে দাঁড়াবে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভবানীপুরে জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, 70% ভোট ঠিকঠাক পড়লেই আমি জিতব। এদিন তোপ দেগে প্রিয়াঙ্কা আরও বলেন, আমি একটা টাকা খাই না, যদি বিধায়ক হয়ে আসি তাহলে খেতেও দেব না। টুইটারে তৃণমূল আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, বলছে দিদির কাছে গাড়ি নেই, বাড়ি নেই, শুধু শাড়ি আর হাওয়াই চুটি পরে ঘোরেন। কটাক্ষ করে বিজয়ী প্রার্থী আরও বলেন, কি করে থাকবে, ওর অনেক ভাই আছে, তাদের নামে সব কিছু আছে। ওরা বলছে প্রিয়াঙ্কার কাছে 3 কোটি টাকার সম্পত্তি আছে। আরে আমি শিক্ষিত মানুষ, 40% কর দিয়ে কামিয়েছি, 18 বছর বয়স থেকে কাজ করছি, সেজন্যই আছে এত কোটি টাকা। পাল্টা ফিরহাদ হাকিম বলেন, আমরা মানুষের দরবারে যাব, মানুষ ভোট দেবে, মানুষ জেতাবে, এটাই গণতন্ত্র। কুৎসা করাটা গণতন্ত্র নয়। আমার বিরুদ্ধেও কুৎসা হয়েছিল, তারপরেও অনেক ভোটে জিতেছি। মানুষ দেখে কে কি পরিষেবা পাচ্ছে। তিনি আরও বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে অন্যায় হয়েছে তার জবাব দেওয়া হবে 30 সেপ্টেম্বর। পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে চোখ রাখবো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জের 8 লক্ষের বেশি শংসাপত্র দেওয়া হলো অনগ্রসর সম্প্রদায় দপ্তর মারফত। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসে নির্বাচনী প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে তপশিলি জাতি উপজাতির মহিলা প্রত্যেক মাসে পাচ্ছেন 1000 টাকা করে হাত খরচের জন্য এবং অন্যান্য মহিলারা, সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 500 টাকা করে হাত খরচের জন্য। অনগ্রসর সম্প্রদায়ের মহিলারা এই সরকারি সুযোগ সুবিধা পেতে নিজেদের শংসাপত্রের জন্য রেকর্ড সংখ্যক আবেদন করেছেন। অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তর জানাচ্ছে, গত 1.5 মাসে 8 লাখের বেশি শংসাপত্র বিলি করেছে তারা। অর্থাৎ SC ST সার্টিফিকেট কিন্তু তারা বিলি করেছেন 8 লাখেরও বেশি গত কয়েক মাসে।
সরকারি সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 1,20,00,000 বেশি মহিলা আবেদন জানিয়েছেন। তার মধ্যে একটা বড় অংশই রয়েছেন তপশিলি জাতি উপজাতি আওতাভুক্ত মহিলা। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় থারে বলেছেন, এখনও পর্যন্ত দুয়ারে সরকার শিবির থেকেই 5,25,000-এর বেশি শংসাপত্র বিলি হয়েছে। আর 2,80,000 শংসাপত্র সাধারণ পদ্ধতিতে যেভাবে নর্মালি বিলি করা হয় সেভাবেও বিলি করা হয়েছে। 8,10,000 শংসাপত্র বিলি করা হয়েছে মোট এই কয়েক মাসে। সেই কাজ এখনও চলছে। শংসাপত্র পেতে এমন বিপুল চাপ প্রসঙ্গে দপ্তরের ব্যাখ্যা, শংসাপত্রের এই বিপুল চাহিদার কারণ বাড়ির মা বোনেরা সাধারণত গৃহবধূ হিসাবে এতদিন থাকতেন, তাদের শংসাপত্রের বিশেষ প্রয়োজন হতো না। কিন্তু সরকার যেহেতু এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক ভাতা দেওয়া চালু করেছে, তাই তারাও সেই ভাতা পেতে SC/SC/ST সার্টিফিকেট তৈরি করছে। সেজন্যই SC/ST সার্টিফিকেট তৈরি করতে এত তোর। সে কারণেই কিন্তু রাজ্য সরকারও খুব দ্রুত SC/SC সার্টিফিকেট বিতরণ করছে, তারা যাতে সাধারণ মা বোনেরা এই সার্টিফিকেট নিয়ে খুব দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে মাসে মাসে 1,000 টাকা করে পেতে পারে। সর্বশেষে রাজ্যের আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নেব। আজ উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 16ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। পাশাপাশি দিনের তাপমাত্রার পরিবর্তনের ব্যাপারেও কোনো পূর্বাভাস নেই আপাতত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনো কোনো জায়গায়। আর বাকি জেলাগুলোতে সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আপাতত। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 16ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত দিনের তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়াও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা তার আশেপাশের কিছু কিছু এলাকায়। স্বাভাবিক কারণে আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমরা তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।